প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেককেই বাসায় আছো, ভালো আছো। প্রত্যেককে 2021 সালের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই করোনাকালে বাসায় বসে পড়াশোনা করছো। তো ইতিমধ্যে তোমরা পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছ। সেজন্য তোমাদের ষষ্ঠ শ্রেণীর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল লতিফ, সহকারী শিক্ষক, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ। আজকের অনলাইন গণিত ক্লাসেও তোমাদের স্বাগত। তোমরা জানো যে করোনা একটি দীর্ঘ সময় অতিক্রম করল। 1 মাস 2 মাস এভাবে কয়েকটি মাস পেরিয়ে আমরা শুধু ক্ষণ গুনেছি কবে প্রতিষ্ঠান খুলবে, কিন্তু পরিস্থিতি বিবেচনায় হয়তো প্রতিষ্ঠান সরকারি নির্দেশনায় খোলা হচ্ছে না। তারপরেও আমাদের পড়াশোনা কার্যক্রম চালিয়ে যেতে হবে। যতটুকু যেভাবে সাধ্য আছে সেভাবেই চালিয়ে যেতে হবে। সেই লক্ষ্যেই আমরা অনলাইন ক্লাসে আসছি। আবারও এই শীতের মধ্যে তোমরা বাসায় বসে বসে সেই কাজগুলো, অনলাইন ক্লাসগুলো দেখবা, বইগুলো পড়বা। তারপর সরকারি নির্দেশনা আসলে যখন যেভাবে আবার আমরা ক্লাসে ফিরে যাব। তো প্রথমেই একটি নতুন ধারণা, যে পঞ্চম শ্রেণীতে তোমরা বীজগণিত শব্দটি সম্বন্ধে পুরোটাই অজানা ছিল। তো আজকে এসে ষষ্ঠ শ্রেণীতে বীজগণিত নামক একটি অংশ আছে। সেখানে 3য় অধ্যায় পূর্ণ সংখ্যা। আমি সেই ষষ্ঠ শ্রেণীর প্রথমেই বীজগণিত অংশে চলে গিয়েছি। এটার আমি ভেবেছি যে পাটিগণিতটি তোমাদের কাছে একটি জানা অংশ, তারপরে আমরা পড়ব। তো সে লক্ষ্যে যে বীজগণিতটা তোমাদের কাছে অজানা, প্লাস মাইনাস, ঋণাত্মক সংখ্যাগুলো, তারপর বিষয়গুলো এখানে অজানা, যার কারণে যে একটু আমরা বীজগণিত নিয়ে আলোচনা করি। সেখানে আছে পূর্ণ সংখ্যা। এই সংখ্যাটা আসলে সংখ্যাটা কি, সেই সংখ্যা নিয়ে আমরা একটু আলোচনা করব। যে সংখ্যার আগে আমরা যদি আসি, যে ডিজিট হচ্ছে অঙ্ক। সংখ্যা গঠনের জন্য যেসব প্রতীক ব্যবহার হয় তাকে অঙ্ক বলে। সংখ্যা গঠনের জন্য যেসব প্রতীক ব্যবহার করা হয়, প্রতীক কি? 1 2 3 4 5 6 7 8 9 0, এগুলো পৃথকভাবে একটি করে প্রতীক। এই প্রতীকগুলো মিলে সংখ্যা গঠিত হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই অঙ্কগুলো কয় ধরনের? অঙ্কগুলো 2 ধরনের। একটি হচ্ছে সার্থক অঙ্ক, 1 থেকে 9 পর্যন্ত সার্থক অঙ্ক। 1 থেকে 9 পর্যন্ত সার্থক অঙ্ক এবং 0 একটি সহকারী অঙ্ক। তাহলে এই অঙ্কগুলো 2 ধরনের। একটি হচ্ছে সার্থক অঙ্ক। সার্থক অঙ্কগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এগুলো সার্থক অঙ্ক। আর সহকারী অঙ্ক হচ্ছে 0। এবার নাম্বার হচ্ছে সংখ্যা। তোমরা জানো এই অঙ্ক আমরা বললাম যে অঙ্ক প্রতীকগুলো নিয়েই হচ্ছে সংখ্যা। সেই অঙ্ক প্রতীক একটিও হতে পারে, একাধিকও হতে পারে। সেগুলো হচ্ছে সংখ্যা। সংখ্যা একটি পরিমাপের বিমূর্ত ধারণা। যেমন সংখ্যা, যদি আমি বলি যে 5 একটি সংখ্যা, আবার আমি যদি বলি 15 মানে 15, এটিও একটি সংখ্যা। তাহলে অঙ্ক এককভাবেও সংখ্যা গঠন করতে পারে, একাধিক অঙ্ক মিলেও একটি সংখ্যা গঠিত হতে পারে। তাহলে সেগুলি হচ্ছে সংখ্যা। তোমরা একটু ধারণা চিন্তা করো যে বাম, আমি যদি চিন্তা করি বাম এবং ডান মধ্যবর্তী জায়গায় আছে 0, তাহলে বামটাকে আমি চিন্তা করবো ঋণাত্মক, মধ্যবর্তী 0, তারপরে ধনাত্মক। তো এখানে একটা চিন্তা করো যে তুমি যদি একটি নিরপেক্ষ মাধ্যমকে চিন্তা করো, যে একটি সিঁড়ি, এই সিঁড়ির মধ্যবর্তী অবস্থান হচ্ছে 0। সিঁড়িতে যতই নিচের দিকে যাও এক ধাপ, তখন তুমি কোথায় যাবা? মাইনাস। যদি উপরের দিকে যাও সেটি হবে প্লাস। তাহলে এই যে মাইনাস এবং প্লাস, আর একটি ধারণা চিন্তা করো যে আমার কাছে কোনো ব্যক্তি
10 টাকা পাবে। এবং আরেকজন ব্যক্তি আমার পাশে আছে, তার নাম রহিম। তার কাছে কেউ কোনো টাকা পাবে না, তার কাছে কোনো টাকা উদ্বৃত্ত নেই। আরেকজন ব্যক্তি, তুমি যদি, আমি এখানে একটু উদাহরণের মাধ্যমে দেখাই যে রহিম, করিম, করিম, সালাম, তিনজন ব্যক্তি আছে। তো এই তিনজন ব্যক্তি রহিমের কাছে 10 টাকা, রহিম ঋণী, মানে 10 টাকা পাবে, রহিমের কাছে কোনো এক ব্যক্তি 10 টাকা পাবে। তাহলে রহিম ঋণী, ঋণটাকে আমরা মাইনাস দ্বারা প্রকাশ করব। করিম কারো কাছে কোনো টাকা পাবে না এবং কেউ করিমের কাছেও কোনো টাকা পাবে না, তাহলে করিমের অবস্থান 0, নিরপেক্ষ। সালাম, কেউ সালামের কাছে পাবে না, সালাম কোনো এক ব্যক্তির কাছে 10 টাকা পাবে। তাহলে কি হবে? প্লাস। এখন আসো, প্লাস আমাদের বাম দিকে প্লাস আমাদের লিখতে হয়, এটা তোমরা গণিতের ভাষায় জানো। তাহলে কি, সালাম কাছে 10 টাকা আছে, সালামের কাছে 10 টাকা আছে। তাহলে এই যে ঋণাত্মক চিহ্নের ব্যবহার, ঋণাত্মক পূর্ণ সংখ্যার যে একটা ধারণা আমরা এখান থেকে পাবো, যে ঋণাত্মক সংখ্যাটা তোমাদের কাছে নতুন মনে হচ্ছে যে এটা আবার কেন, এটাই হচ্ছে ঋণাত্মক সংখ্যা ব্যবহার। যেমন এই যে তোমরা একটা জিনিস দেখলা যে ঋণাত্মক পূর্ণ সংখ্যার ধারণা, ঋণাত্মক সংখ্যার লিখন পদ্ধতি। তাহলে এখানে আমি রহিম -10, তারপর কি আসবে? -9, -8, তারপর -7, -6, -5, -4, -3, -2, -1, তারপর 0। তাহলে ঋণাত্মক সংখ্যার লিখন পদ্ধতি, ঋণাত্মক সংখ্যা। এখন আসো, তোমরা হয়তো জানো যে 10-এর পরে বড় সংখ্যা কত? 11, মানে 10 এবং 11। 10 তারপরে 11 বড় সংখ্যা, 10 ছোট সংখ্যা। তাহলে 10 ছোট সংখ্যা 11, পরবর্তীতে আমরা কিভাবে জানবো? 10 যোগ 1 সমান 11, 1 যোগ করে আমরা পরবর্তী সংখ্যাটি পাই। এখন আসো, -10 বড় না -9 বড়? তোমরা স্বাভাবিকভাবেই হয়তো ধারণা করো যে -10 তো অবশ্যই বড়, কারণ 10 আমরা জানি বড়। এখানে একটি বোঝার বিষয় আছে, যে ব্যক্তি -10 মানে সে ঋণাত্মক, আর -9 সেও ঋণাত্মক, তাহলে যে বেশি ঋণী সে বেশি বড় না যে কম ঋণী? তাহলে এখানে -9টি বড়। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, 0 মানে নিরপেক্ষ আর -1 কোনটি বড়? অবশ্যই আমি বলবো 0 বড়, কারণ মাইনাস সংখ্যা যতই বড় সে মানে তত ছোট। মাইনাস সংখ্যা বা অঙ্ক মানে যত ছোট সে অন্যান্য মাইনাস বড় সংখ্যার থেকে বড়। এটা জিনিস মনে রাখবা যে মাইনাস কোনো সংখ্যা বা অঙ্ক সামনে মাইনাস থাকলে যত বড় সংখ্যা হোক তার পরবর্তী মাইনাস সংখ্যা বিশিষ্ট ছোট সংখ্যাটি তার চেয়ে অনেক বড়, তার চেয়ে বড়। এটা মাথায় রাখবা। একটা জিনিস সামান্য কথা এটাই যে মাইনাস সংখ্যা বিশিষ্ট ছোট সংখ্যা ও মাইনাস সংখ্যা বিশিষ্ট বড় সংখ্যা, মাইনাস সংখ্যা বিশিষ্ট ছোট সংখ্যা বড় সংখ্যার চেয়ে ছোট সংখ্যাটি বড়, এটা মাথায় রাখতে হবে। একটা ধারণা পরিষ্কার দেখো যে -3 থেকে 3 পর্যন্ত সংখ্যা লিখব পর্যন্ত, তাহলে কিভাবে লিখবো? -3, -2, -1, 0, 1, 2, 3। তাহলে -3 থেকে 3 পর্যন্ত সব অঙ্ক আমরা লিখব। 3 তারপরে 2। তাহলে আমরা ছোট থেকে কি শিখে আসছি যে ছোট থেকে বড় সংখ্যা ধীরে ধীরে বড় সংখ্যার দিকে যাবে, ছোট থেকে বড় সংখ্যার দিকে যাবে। তাহলে -3, দেন -2, -1, 0, 1, 2, 3।
তাহলে আমরা বলতে পারি যে -3 থেকে -2 বড়, দেন -2 থেকে -1 বড়, -1 এর চেয়ে 0 বড়, 0 এর চেয়ে 1 বড়, 1 এর চেয়ে 2 বড়, 2 এর চেয়ে 3 বড়। তাহলে আমরা বুঝতেই পারছি যে 0 থেকে -3 অনেক ছোট। এই জিনিসটি আমাদের কাছে পরিষ্কার। এখন আসো যে এটি যদি আমরা একটি সংখ্যা রেখা স্থাপন করি তখন কি হবে? মনে রাখবেন, সংখ্যা রেখা যদি আমরা স্থাপন করি তাহলে আমাদের নিরপেক্ষ বিন্দু 0, মনে রাখবা মাইনাস চিহ্ন বিশিষ্ট যে কোনো অঙ্ক বা সংখ্যা বাম দিকের অবস্থান। তাহলে 1 2 3 -3, তাহলে এটা হবে -2 -1, তারপর 1 2 3 1 2 3, তাহলে -3 -2 -1 বাম দিকের অবস্থান। তো আমাদের সংখ্যা রেখা অবস্থান করতে গেলে আমরা প্রথমেই কি করব? একটি সংখ্যা রেখা নেব। সংখ্যা রেখার মধ্যবর্তী বিন্দু 0 বা 0 নিরপেক্ষ বিন্দু, সেখান থেকে বাম দিকে 3 ঘর পর -3 চিহ্নিত করব এবং -3 থেকে আবার 0 থেকে ডান দিকে 3 ঘর পর +3 চিহ্নিত করব। তাহলে -3 এর অবস্থান। তোমরা একটা জিনিস এখন চিন্তা করো যে -3 থেকে +3 মানে 3 -3 থেকে 3 অবস্থান কত ঘর পর? দেখো 1 2 3 4 5 6 ঘর, তাহলে 6টি ঘর পর +3 এর অবস্থান। তাহলে -3 থেকে +3 পর্যন্ত 6টি ঘর অতিক্রম করতে হবে। আর একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে তোমরা যে -3 থেকে -2 বড়, -2 থেকে -1 বড়। তো আমরা বীজগণিতের আজকে ঋণাত্মক পূর্ণ সংখ্যার ধারণা এবং লিখন পদ্ধতি শিখলাম। আমরা একটি সংখ্যা রেখার মাধ্যমেও শিখে গেলাম। এখন আমরা অনুশীলনীতে একটু যাই। প্রথমে 1 নংয়ে ক আছে ওজন বৃদ্ধি। প্রশ্নে আছে যে বাক্যগুলোকে বিপরীত অর্থে, তাহলে ওজন বৃদ্ধি বিপরীত অর্থ কি হবে? বিপরীত অর্থ হবে ওজন কি হ্রাস। দ্বিতীয়, দেখো এভাবে 30 কিলোমিটার উত্তর দিক, তাহলে 30 কিলোমিটার দক্ষিণ দিক। তৃতীয় প্রশ্ন আছে বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পূর্বে। গ, বাড়ি হতে বাজার 4 কিলোমিটার পশ্চিম। তাহলে দেখো ঘয় আছে 700 টাকা ক্ষতি, এর বিপরীত, তাহলে 700 টাকা 700 টাকা ক্ষতি, এর বিপরীত কি হবে? 700 টাকা কি লাভ। তুমি একবার চিন্তা করতে, এই ক্ষতিটাকে আমি কিভাবে প্রকাশ করব? ক্ষতি মাইনাস 700, লাভ কিভাবে প্রকাশ করব? প্লাস 700। তাহলে 700 টাকার ক্ষতির বিপরীত হবে কি? 700 টাকা লাভ। সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, তাহলে সমুদ্রপৃষ্ঠ কি 0 অবস্থান। তো সমুদ্রপৃষ্ঠকে যদি আমরা এটা ধরি, সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার উপরে, তাহলে কি হবে? এটা আমার 0, তাহলে এটা হবে কি প্লাস। এর বিপরীত কি হবে? সমুদ্রপৃষ্ঠ থেকে গভীরে 100 মিটার, আমি এখানে উপর নিচে হবে না, এটাই হবে সমুদ্রপৃষ্ঠ থেকে 100 মিটার গভীরে। তো আজকে তোমরা সবাই বাসায়
একটা বাসার কাজ তোমরা একটু লিখে নাও তোমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি? -5 থেকে 3 পর্যন্ত অঙ্কগুলো সংখ্যাগুলো মানে ঊর্ধ্বক্রম অনুসারে লিখো। তাহলে এটা বাসায় করবা। তোমাদের সঙ্গে আমার দেখা হবে আগামী ক্লাসে। বাসার যে কোনো গণিত বিষয়ক সমস্যা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবা। বাসায় নিয়মিত প্র্যাকটিস করবা। আমি আব্দুল লতিফ, আমার ফোন নম্বর 01722458545 01722458545। তোমাদের সঙ্গে দেখা হবে আগামী ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।